হুম, দিচ্ছেন। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আসেন আমরা আমাদের ক্লাসটা একটু শুরু করতে লেট হয়েছে, আমরা ক্লাসটা শুরু করে নিই। আমাদের আজকের আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন খুবই বেশি গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, অনেক বেশি গুরুত্বপূর্ণ। টপিকটা একটু কষ্ট করে লিখে নেবেন। টপিকটা একটু লিখে নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনা, আমরা এই টপিক নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনা, যেখান থেকে আপনার চাকরির পরীক্ষায় 2 অথবা 3 মার্ক অনেক চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনি লিখতে পেরেছেন। তো আসেন আমরা আমাদের ক্লাসে চলে যাই। কি অবস্থা, সবাই কেমন আছেন? একটু জাতি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন। শামস ভাই কি চলে এসেছেন? যাই হোক, সামনে হয়তো অনেকেই এই ক্লাসের কিছু অংশ করেছেন। কালকে আমরা ইয়োতে দিয়েছিলাম বঙ্গবন্ধু সম্পর্কে ইনফরমেশন, অনেকের কিছুটা করা আছে। লুকমান ভাই কেমন আছেন? অনেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। অনেককে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। যাক, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আসেন শুরু করি। ভিডিও আছে শুরুতে? হ্যাঁ, দেন। একটু কলম দেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন। বিশ্বকবি রবীন্দ্রনাথের এই লেখাটিকে যিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করেছিলেন, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এমন মধুর কণ্ঠ শুধু একজনেরই হতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক। 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি ধাপেই ছিল সেই একটি নাম, শেখ মুজিবুর রহমান। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। 1920 সালের 17 মার্চ এই মহান নেতা
বাঙালির জাতির পিতা, কোটি মানুষের প্রাণের নেতা, স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজকের এই দিনে যে শিশুটির জন্ম হলো টুঙ্গিপাড়া গ্রামে, লাখো কণ্ঠরে ধ্বনি প্রতিধ্বনি মিশে গেল এক হয়ে শেখ মুজিবুর নামে, শেখ মুজিবুর নামে। তার বাবা শেখ লুৎফুর রহমান, মা সায়রা খাতুন। বাবা শেখ লুৎফুর রহমান ছিলেন তৎকালীন গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার। আমার বংশে ইংলিশ সাংবাদিক ওই ছেলে আসবে না, যে যারা পেত সেই নেতার ছিষ্ট, যেখানে যাবে সেখানে সেখানকারই নেতা। 1927 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন, যখন তার বয়স ছিল মাত্র 7 বছর। 9 বছর বয়সে তথা 1929 সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। সেখানেই তিনি 1934 সাল পর্যন্ত লেখাপড়া করেন। 1937 সালে গোপালগঞ্জে মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকেই তিনি ম্যাট্রিক পাশ করেন। 1939 সালে মিশন স্কুলে পড়ার সময় থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। 1942 সালে কলকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময়কালে তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন। 1943 সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন এবং কাউন্সিলর নির্বাচিত হন। 1946 সালে তিনি ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নে মহাসচিব হিসেবে নির্বাচিত হন। 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, যার মাধ্যমে তিনি উত্তরপ্রদেশের অন্যতম প্রধান ছাত্রনেতায় পরিণত হন। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের গভর্নর জেনারেল বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণায় সমগ্র পূর্ব পাকিস্তানে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরুর সিদ্ধান্ত নেন। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রস্তাব পেশ করেছিলেন। এখান থেকেই সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1948 সালের 11 মার্চ এই পরিষদের আহ্বানে ঢাকায় ধর্মঘট পালনকালে সচিবালয়ের সামনে বিক্ষোভরত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও কয়েকজন রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারে সারা দেশে ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। তৎকালীন পাকিস্তান সরকার ছাত্রদের তুখোড় আন্দোলনের চাপে 15ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতাদের মুক্তি দিতে বাধ্য হয়। 1948 সালের 19 মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি আন্দোলন পরিচালনা করায় 11 সেপ্টেম্বর তাকে আটক করা হয়। আমরা একটা ডকুমেন্টারি দেখে নিলাম, আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী, একটু কষ্ট করে লিখবেন। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব, বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অনেক নতুন নতুন ইনফরমেশন পাবেন। যারা কেউ যদি এই ক্লাস আগে করে থাকেন আপনি করবেন, কারণ এখানে অনেক নতুন ইনফরমেশন এড হয়েছে। আলহামদুলিল্লাহ। তো লিখবেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17ই মার্চ 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 17ই মার্চ 1920 সালে গোপালগঞ্জের 17ই মার্চ 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, তার বাবার নাম শেখ লুৎফুর রহমান। তার বাবার নাম
শেখ লুৎফুর রহমান এবং মায়ের নাম সায়রা খাতুন তাহলে তার বাবার নাম শেখ লুৎফুর রহমান, মায়ের নাম সায়রা খাতুন। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 17ই মার্চ হলো বাংলাদেশে 17ই মার্চ হলো বাংলাদেশে শিশু দিবস। 17ই মার্চ হলো বাংলাদেশে শিশু দিবস। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 17ই মার্চকে শিশু দিবস করার প্রস্তাব। 17ই মার্চকে শিশু দিবস করার প্রস্তাব দেন ডক্টর নীলিমা ইব্রাহিম। 17ই মার্চকে শিশু দিবস করার প্রস্তাব দেন নীলিমা ইব্রাহিম। 17ই মার্চকে শিশু দিবস করার প্রস্তাব দেন ডক্টর নীলিমা ইব্রাহিম। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 1996 সাল থেকে 17ই মার্চকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। 1996 সাল থেকে 17ই মার্চকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি, এই যে বঙ্গবন্ধুর বাবা মা, বঙ্গবন্ধুর বাবা মার সাথে বঙ্গবন্ধু। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি 1927 সালে 7 বছর বয়সে 1927 সালে 7 বছর বয়সে ঘিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। তিনি 1927 সালে 7 বছর বয়সে ঘিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তাহলে দেখেন তিনি কিন্তু শিক্ষা জীবন শুরু করেছেন 7 বছর বয়সে। 1927 সালে যেই প্রশ্ন অনেক চাকরির পরীক্ষায়, প্রিয় শিক্ষার্থী, অনেক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসে, অনেকগুলো পরীক্ষায়। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি 1933 সালে মাত্র 13 বছর বয়সে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 1933 সালে মাত্র 13 বছর বয়সে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ডাকনাম ছিল রেনু। বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ডাকনাম ছিল রেনু। বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ডাকনাম ছিল রেনু। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। দেখেন প্রিয় শিক্ষার্থী, তিনি যখন 1933 সালে বিয়ে করেছেন তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 3 বছর। অবাক হচ্ছেন? এর সমাধান তো নিশ্চয়ই আছে। একটা নোট লিখবেন, NOT দিয়ে নোট লিখবেন। বঙ্গবন্ধু 1942 সালে
বঙ্গবন্ধু 1942 সালে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু 1942 সালে বঙ্গবন্ধু 1942 সালে আনুষ্ঠানিকভাবে সংসার জীবন শুরু করেন। বঙ্গবন্ধু 1942 সালে আনুষ্ঠানিকভাবে সংসার জীবন শুরু করেন। যারা যারা কালকে রাত্রে এই ক্লাস করেছেন আপনারাও লিখবেন, কারণ কালকে আপনি যা লিখেন তার চেয়ে আপডেট প্রশ্ন ইনফরমেশন পাবেন। কারণ কি, আমরা প্রতিটি লেকচার একবার পড়ানোর পরে আমরা আপডেট করি। বুঝতে কি পেরেছেন? যেমন এই ক্লাসেই দেখবেন আপনি কিছুক্ষণ পরেই নতুন নতুন ইনফরমেশন পাচ্ছেন। তাহলে বুঝাই যাচ্ছে যে তিনি 33 সালে বিয়ে করেছিলেন ঠিকই, পারিবারিকভাবে সম্মতিতে, কিন্তু তার সংসার জীবন কিন্তু তিনি 42 সালে শুরু করেছেন। মানে ফুলসজ্জা যাকে আমরা বলি শর্টকাট, তিনি 1942 সালে শুরু করেছিলেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি 1934 সালে তিনি 1934 সালে বেরি রোগে আক্রান্ত হন। তিনি 1934 সালে বেরি রোগে আক্রান্ত হন। তিনি 1934 সালে বেরি রোগে আক্রান্ত হন। বেরি রোগ হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, এই রোগ হলে বেরি রোগ যখন হয় তখন হচ্ছে আপনার হার্টে প্রবলেম হয়ে যায়। এই প্রশ্নটা বিসিএস এসেছিল একবার, যে বঙ্গবন্ধু কত সালে বেরি রোগে আক্রান্ত হয়েছেন। আমরা জেনে গেলাম 1944 সালে আক্রান্ত হয়েছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি 1936 সালে তিনি 1936 সালে গ্লোকোমা রোগে আক্রান্ত হন। তিনি 1936 সালে গ্লোকোমা রোগে আক্রান্ত হন। তিনি 1936 সালে গ্লোকোমা রোগে আক্রান্ত হন। আশা করি লিখতে পেরেছেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আপনারা কি বলতে পারেন বঙ্গবন্ধু কত সালে প্রথম কারাগারে গিয়েছিলেন? বলেন, কমেন্টস করেন। না না, শামস ভাই 48 হবে না। দেখি আর কারা আছেন, বঙ্গবন্ধু কত সালে প্রথম কারাগারে গিয়েছিলেন? প্রাণপ্রিয় শিক্ষার্থী, যারা 1938 দিয়েছেন, আপনারা মনে হয় জুবায়ের জিকে বইটা পড়েন, 1 নাম্বার। আর বিভিন্ন জায়গায় 39 রয়েছে। বুঝতে কি পেরেছেন? 39 সালে তিনি তার স্কুলে একটা ঝামেলা হওয়ার কারণে ওই স্কুল কর্তৃপক্ষ ওনাকে জেলে দিয়েছিল এবং উনি 7 দিন জেলে থেকেছিলেন। এর জন্য 39 বলা হয়। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কিন্তু 39টা হচ্ছে সবচেয়ে বেশি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে 39 রয়েছে বেশি 38-এর চেয়ে। এর জন্য 39টা আমাদেরকে দিতে হবে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি 1939 সালে তিনি 1939 সালে তিনি 1939 সালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তিনি সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে প্রথম কারাবরণ করেন। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে গিয়ে প্রথম কারাবরণ করেন।
নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। শেরে বাংলা একে ফজলুল হকের সাথে, শেরে বাংলা একে ফজলুল হকের সাথে বঙ্গবন্ধুর প্রথম সাক্ষাৎ হয়েছিল। শেরে বাংলা একে ফজলুল হকের সাথে বঙ্গবন্ধুর প্রথম সাক্ষাৎ হয়েছিল। বঙ্গবন্ধুর প্রথম সাক্ষাৎ হয়েছিল 1938 সালে। শেরে বাংলা একে ফজলুল হকের সাথে বঙ্গবন্ধুর প্রথম সাক্ষাৎ হয়েছিল 1938 সালে। ও আগেরটা আবার বলবো। প্রিয় শিক্ষার্থী, আপনাকে বলেছিলাম 1939 সালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন। বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন। নিচে স্টার চিহ্ন দিয়ে যেটাতে যে জায়গায় ছিলাম, শেরে বাংলা একে ফজলুল হকের সাথে বঙ্গবন্ধুর প্রথম সাক্ষাৎ হয়েছিল লিখেছেন 1938 সালে। দেখেন, গোপালগঞ্জে একটা বৃক্ষ মেলা হবে, সেই মেলাতে শেরে বাংলা একে ফজলুল হক এসেছেন, বঙ্গবন্ধু তার স্কুল থেকে গিয়েছেন। দেখলেন শেরে বাংলা একে ফজলুল হক ওই বৃক্ষ মেলায় সকল অনুষ্ঠানের কথাবার্তা বলল। বঙ্গবন্ধুর স্কুলের ছাদ দিয়ে যে পানি পড়ে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কিছু সহপাঠীদের সাথে নিয়ে শেরে বাংলা যখন স্টেজ থেকে নামতেছিলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, দাঁড়ান, আপনি তো অনেক বক্তব্য রাখলেন, কিন্তু আমার স্কুলের ছাদ দিয়ে যে পানি পড়ে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য নেই, আমার ছাদ ঢালাইয়ের জন্য টাকা বরাদ্দ দিতে হবে। তখন শেরে বাংলা একে ফজলুল হক বঙ্গবন্ধুর মাথায় হাত দিয়ে বলেছিলেন, সে ভবিষ্যতে একজন বড় মানুষ হবে। আর আমাদের বর্তমান নেতাদের আশেপাশে যাওয়া তো দূরের কথা, পুলিশ আর চামচাদের কারণে কাছেই যাওয়া সম্ভব না। আপনার প্রতিবাদ জানান তো বহুত দূরের ব্যাপার। আমার এক শিক্ষার্থী বলেছেন, আতিকুল ইসলাম রানা, সরওয়ার্দীর সাথে প্রথম কবে দেখা হয়েছিল? অবশ্যই প্রিয় শিক্ষার্থী, আপনার এই প্রশ্ন, আপনার এই সালটা আসতে একটু দেরি আছে, একটু অপেক্ষা করতে হবে। তারপর আপনার সরওয়ার্দীর সাথে দেখা হয়েছিল একই সম্মেলনে 1938 সালে। শেরে বাংলার সাথে সরওয়ার্দীও সাথে ছিলেন, কিন্তু তিনি সরওয়ার্দীর ব্যক্তিগত সহকারী নির্বাচিত হয়েছিলেন আরব পরে, কিন্তু সাক্ষাৎ একই সালে হয়েছিল। শেরে বাংলার সাথে হুসেন শহীদ সরওয়ার্দীও ছিলেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি 1942 সালে, তিনি 1942 সালে গোপালগঞ্জ, তিনি 1942 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে, গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তিনি 1942 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন 1942 সাল, কিন্তু আগে বলেছি। তিনি 1942 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি 1944 সালে, তিনি 1944 সালে, তিনি 1944 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে, তিনি 1944 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ইন্টার পাশ করেন। তিনি 1944 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ইন্টার পাশ করেন। তিনি 1944 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ইন্টার পাশ করেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি এই কলেজ থেকে, তিনি এই কলেজ থেকে বিএ পাশ করেন 1947 সালে।
তিনি এই কলেজ থেকে বিএ পাশ করেন 1947 সালে। তিনি এই কলেজ থেকে বিএ পাশ করেন 1947 সালে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি কলকাতা ইসলামিয়া কলেজের এই যে দেখতে পাচ্ছেন তিনি কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের 24 ও 23 নাম্বার কক্ষে থাকতেন। তিনি কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের 24 ও 23 নাম্বার কক্ষে থাকতেন। লিখেছেন প্রিয় শিক্ষার্থী, তিনি কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের 1960 কি বুঝাচ্ছেন বুঝি নাই। তিনি কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের 24 ও 23 নাম্বার কক্ষে থাকতেন। এখন আমরা একটা নোট লিখব, NOTE দিয়ে লিখবেন বেকার হোস্টেলের 24 নাম্বার কক্ষটি বর্তমানে 24 নাম্বার কক্ষটি বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং 23 নাম্বার কক্ষটি বর্তমানে লাইব্রেরি বা গ্রন্থাগারও লিখতে পারেন। 23 নাম্বার কক্ষটি বর্তমানে। তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন আসবে বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের কোন হোস্টেলে থাকতেন? আমরা জেনে গেলাম বেকার হোস্টেলে। তিনি বেকার হোস্টেলে কত নাম্বার কক্ষে থাকতেন? 24 এবং 23 নাম্বার কক্ষে থাকতেন। এখন 24 নাম্বার কক্ষটি বর্তমানে কি? বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আছে। 23 নাম্বার কক্ষটি কি হিসাবে রয়েছে? লাইব্রেরি হিসেবে রয়েছে। আজকের ক্লাসটি আপনার ভাইবা বোর্ডের জন্য খুবই উপকারী। শুধু প্রিলি না, বিভিন্ন ভাইবা বোর্ডে আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন আসতে পারে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1947 সালে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1947 সালে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1947 সালে। আশা করি লিখতে পেরেছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ রাষ্ট্রবিজ্ঞানের আইন বিভাগের ছাত্র ছিলেন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় 1949 সালে। বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় 1949 সালে। বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় 1949 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধুর বহিষ্কার এডমিট হয়েছিল সানজিদা 1947 বলেছি আপনাকে। দেশভাগ হওয়ার পরেই তিনি ঢাকা চলে আসেন।
1947 100% সঠিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1947 সালে। পরে বলেছিলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। পরে বলেছি বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় 1949 সালে। আর এই বহিষ্কার করার কারণ ছিল, প্রাণপ্রিয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের দাবি দেওয়া আদায়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে একটি আন্দোলনে নেমেছিল। এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে তারা বঙ্গবন্ধুকে বহিষ্কার করেছিল। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধুর এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধুর এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় 14ই আগস্ট 2010 সালে। বঙ্গবন্ধুর এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় 14ই আগস্ট 2010 সালে। ভাবতেছেন মুন্না স্যারের মাথা কি ঠিক আছে? আসলেই ঠিক আছে, অসুবিধা নেই, ফুল আমি প্রস্তুত আছি। 14ই আগস্ট 2010 সালে এটা প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল আপনি একটি আবেদন করেন, আমরা প্রত্যাহার করে নেব। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন না, সেই দিন কর্মচারীরা যে আন্দোলন করেছিল সেটা সঠিক ছিল। আজকে যদি আমি আবেদন করে প্রত্যাহার করতে হয় তাহলে বোঝা গেল যে আমি অন্যায়ের কাছে মাথা নত করলাম। বঙ্গবন্ধু অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু 1944 সালে, আমরা এখন রাজনৈতিক জীবনে আসছি। বঙ্গবন্ধু 1944 সালে লিখেছেন প্রিয় শিক্ষার্থীরা 1944। এটা নিয়ে অনেকেই বলেন যে কোন জায়গা থেকে শুরু করেছিলেন, মানে জায়গার নামটা জানতে অনেকেরই খুব ইচ্ছা হয়। বুঝতে কি পেরে লিখবেন বঙ্গবন্ধু 1944 সালে কুষ্টিয়ায় নিখিলবঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যোগদানের মাধ্যমে কুষ্টিয়ায় নিখিলবঙ্গ ছাত্রলীগের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন। লিখতে পেরেছেন? আমরা যে জায়গায় ছিলাম, তিনি 1944 সালে কুষ্টিয়ায় নিখিলবঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন। লিখেছেন প্রিয় শিক্ষার্থী। দেখেন অনেক জায়গায় আসে যে কোথা থেকে রাজনীতি শুরু করেন, আর আমি বলবো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে শুনেন, বঙ্গবন্ধুর এই জীবনী থেকে শিক্ষা নেওয়ার আছে। বঙ্গবন্ধু 1944 সালে রাজনীতি শুরু করার আগে উনার পরিবারের, উনার বংশের কেউ কোনোদিন রাজনীতি করে নাই। উনার মাধ্যমে উনার পরিবারের রাজনীতি শুরু হয়েছিল বিদায় আজকে উনার পরিবার বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে। শুধু পরিবার না, গোষ্ঠী বংশ যে যেখানে আছে সবাই এখন নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ যতদিন থাকবে, লাল সবুজের পতাকা যতদিন থাকবে, উনি না হলে উনার পরিবার নেতৃত্বে থাকবে, অথবা উনার বিরোধী দলের নেতৃত্ব থাকবে। আমি বলবো আপনার পরিবারে কেউ বিসিএস ক্যাডার নাই, তাতে কি হয়েছে? আপনি হবেন আপনার পরিবারের প্রথম বিসিএস ক্যাডার অফিসার। আপনার পরিবারে কোনো সরকারি কর্মকর্তা নাই, তাতে কি হয়েছে? আপনি হবেন আপনার পরিবারের প্রথম সরকারি কর্মকর্তা। আপনার মাধ্যমে শুরু হবে, বঙ্গবন্ধুর মাধ্যমে যেভাবে তার রাজনৈতিক জীবন শুরু হওয়ার পর তার পরিবারের সবাই রাজনীতিতে আজকে ভালো অবস্থানে, ঠিক তেমনি আপনি যদি শুরু করে দিতে পারেন, আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে ফলো করবে।
ওরা ভালো ভালো অবস্থানে থাকবে বাংলাদেশের। আর আপনি যদি কিছু করতে পারেন না, আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে ফলো করবে না। এর জন্য প্রিয় শিক্ষার্থী, আপনাকে বুঝতে হবে যে আপনার মাধ্যমে আপনার পরিবার থেকে শুরু হবে। আপনিই হবেন আপনার পরিবারের প্রথম বিসিএস ক্যাডার অফিসার, আপনি হবেন আপনার পরিবারের প্রথম সহকারী সচিব, আপনি হবেন আপনার পরিবারের প্রথম সহকারী সার্জন, যারা ডাক্তার হবেন। প্রিয় শিক্ষার্থী, এর জন্য সব জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। আপনাদের জন্য একটি প্রশ্ন রাখতে চাই, আপনাদের কাছ থেকে জাতি জানতে চায়, বঙ্গবন্ধু কত সালে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হয়েছিলেন? বঙ্গবন্ধু কত সালে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হয়েছিলেন? জানতে চাই। প্রশ্ন কি খুব কঠিন করলাম? এটা আমাদের পারা উচিত ছিল নিশ্চয়ই। অনেকবার চাকরির পরীক্ষা এসেছে। অনেকবার চাকরির পরীক্ষা এসেছে। এই দুইজন বলছেন, তিনজন, আর কেউ কিছু বলবেন? প্রিয় শিক্ষার্থী, আপনাদের সালটা ভুল হচ্ছে। লিখবেন বঙ্গবন্ধু 1946 সালে। বঙ্গবন্ধু 1946 সালে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন। বঙ্গবন্ধু 1946 সালে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন। বঙ্গবন্ধু 1946 সালে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন। এটা অনেকবার চাকরির পরীক্ষা প্রশ্ন এসেছে যে তিনি কত সালে সহকারী নিযুক্ত হয়েছিলেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমরা জানতে পারলাম তিনি 1944 সালে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন। আশা করি আপনার এই প্রশ্নটা কাজে লাগবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বুঝতে কি পেরেছেন? কিন্তু আমরা অনেক জায়গায় একদম ইজি প্রশ্নগুলো ভুল করি। ইজি প্রশ্ন কিন্তু ভুল করা যাবে না। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনটা। বঙ্গবন্ধু 1948 সালে, বঙ্গবন্ধু 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, বঙ্গবন্ধু 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। একটু লিখে ফেলেন। বঙ্গবন্ধু 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। আশা করি প্রিয় শিক্ষার্থী লিখতে পেরেছিলেন। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তাহলে যদি প্রশ্ন আসে ছাত্রলীগ কে প্রতিষ্ঠা করেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন। কত সালে করেছেন? 1948 সালের 4 জানুয়ারি করেছেন। কোন বিশ্ববিদ্যালয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বঙ্গবন্ধু সর্বমোট, বঙ্গবন্ধু সর্বমোট 21 বার কারাবরণ করেন। বঙ্গবন্ধু সর্বমোট 21 বার কারাবরণ করেন। একজন বলছেন 44 না 46, আমি বলেছি 46। বঙ্গবন্ধু সর্বমোট 21 বার কারাবরণ করেন। এখন দেখতে চাই, বলতে হবে আপনারা তিনি কতদিন কারাবরণ করেছেন। কমেন্টস এর মাধ্যমে জানাবেন তিনি কতদিন কারাবরণ করেছেন। তিনি কতদিন কারাবরণ করেছেন একটু জানিয়ে দেন। তিনি কতদিন কারাবরণ করেছেন কমেন্টস এর মাধ্যমে জানান, দেখতে চাই আপনাদের কাছ থেকে।
তাহলে সর্বমোট কতদিন হলো আতিকুল ইসলাম রানা? বাহ, আমাকে একটা আনসার আমি দেখতে পাচ্ছি, দুইজন দিয়েছেন, সাউদা আক্তার, আতিকুল ইসলাম রানা। আপনাদের উত্তরটা সঠিক। লিখবেন বঙ্গবন্ধু সর্বমোট কারাবরণ করেন ৬,৪৮২ দিন। সূত্র দিয়ে দিচ্ছি, আপনাকে সূত্র দিব কে বলেছেন এই কথাটি। বঙ্গবন্ধু সর্বমোট কারাবরণ করেন ৪,৬৮২ দিন। ২০১৭ সালের ৭ই মার্চ এক ভাষণে বাংলাদেশের বর্তমান সাবেক বাণিজ্য মন্ত্রী যিনি ছিলেন, তিনি এই কথাটি, এই ইনফরমেশন দিয়েছেন যে বঙ্গবন্ধু, এমনকি আপনার সমাপ্ত আত্মজীবনীতেও রয়েছে ৪,৪৮২ দিন। উত্তরটা 100% সঠিক। ৪,৬৮২ দিন, মোট ২১ বার তিনি কিন্তু কারাবরণ করেন। ব্রিটিশ আমলে 7 দিন কিন্তু যোগ করা হয়েছে। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী আপনারা লিখতে পেরেছেন। আর যদি শুধু আসে যে পাকিস্তান আমলে কতদিন কারাবরণ করেন, তাহলে ৪,৬৭৫ দিন। ৪,৬৭৫, এটাও লিখে নিয়ে যান যদি আপনার এই যে একজন দিয়েছেন অলরেডি। ৪,৬৭৫ দিন হচ্ছে পাকিস্তান সরকারের আমলে। পাকিস্তান সরকারের আমলে হচ্ছে ৪,৬৭৫ দিন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি সামরিক শাসক আইয়ুব খানের সময়, তিনি সামরিক শাসক আইয়ুব খানের সময় সবচেয়ে বেশি 3 বছর কারাবরণ করেন। তিনি সামরিক শাসক আইয়ুব খানের সময়, আনসারটা ক্লিয়ারলি বুঝলাম না প্রাণপ্রিয় শিক্ষার্থী। যদি আসে তিনি সর্বমোট কতদিন করেন, ৪,৬৮২ দিন। যদি আসে তিনি পাকিস্তান শাসন আমলে কতদিন কারাবরণ করেন, ৪,৬৭৫ দিন। ব্রিটিশ আমলে 7 দিন যুক্ত করলে তখন হবে ৪,৬৮২। আর যদি পাকিস্তান আমল আসে ৪,৬৭৫ দিন। যদি আসে তিনি সবচেয়ে বেশি কার শাসন আমলে কারাবরণ করেন, আইয়ুব খানের শাসন আমলে 3 বছর কারাবরণ করেন। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনি বুঝতে পেরেছেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি 1949 সালের 23 জুন, তিনি 1949 সালের 23 জুন, তিনি 1949 সালের 23 জুন আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। তিনি 1949 সালের 23 জুন আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। তিনি 1949 সালের 23 জুন আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। আশা করি লিখতে পেরেছেন। এই কমিটি, এই যে আওয়ামী মুসলিম লীগ, এই কমিটিতে প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক, আর এই কমিটিতে বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সম্পাদক। প্রশ্ন বহু চাকরির পরীক্ষা এসেছে, আওয়ামী মুসলিম লীগের কমিটিতে বঙ্গবন্ধু কোন পদে ছিলেন? যুগ্ম সম্পাদক। মনে থাকবে তো? বর্তমান যুগ্ম সম্পাদক যারা রয়েছেন, যেমন মাহবুবুল আলম হানিফ, শিক্ষামন্ত্রী দীপুমণি, ওনারা হচ্ছেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সম্পাদক। ঠিক তেমনি প্রাণপ্রিয় শিক্ষার্থী, আওয়ামী মুসলিম লীগের কমিটিতে বঙ্গবন্ধু ছিলেন প্রথমে যুগ্ম সম্পাদক। আমি বলেছিলাম যদি প্রশ্ন আসে বঙ্গবন্ধু সবচেয়ে বেশি কারাগারে থাকেন কার শাসন আমলে, আইয়ুব খানের শাসন আমলে। কতদিন? 3 বছর। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখেন আমি আপনাদের কাছ থেকে একটি প্রশ্ন নিতে চাই, জাতি আপনাদের কাছ থেকে জানতে চায়, কে বলতে পারেন বঙ্গবন্ধু রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কত সালে অনশন করেছিলেন? কারাগারের ভিতরে থেকে অনশন করেছেন।
একজন বলেছেন মৌলানা ভাসানীর পোস্ট কি ছিল? সভাপতি। আমিনা আলম সভাপতি। একজন বলেছেন আনসার দিয়েছেন 49। আমরা আনসার নিতে চাই। একজন বলেছেন আরেকজন বলেছেন 49। বুঝলাম না। আমি প্রশ্ন করেছি বঙ্গবন্ধু কত সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কারাগারে অনশন করেছিলেন? সাল দিয়েছেন, আমি তারিখটা পেলে খুশি হতাম। তারিখটা পেলে খুশি হতাম। বলেন তো ভালোবাসা দিবস কত তারিখে? ভালোবাসা দিবস কত তারিখে? আহারে, ভালোবাসা দিবসের কথা শুনেই দেখেন কি হাসি আসতেছে মুখ দিয়ে। আহারে, এই দিনের কথা মনে থাকে। আর বঙ্গবন্ধু যে কারাগারে অনশন করলেন 14ই ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য, এইটা মনে থাকে না? না, 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 1952 সালের 14ই ফেব্রুয়ারি, 1952 সালের 14ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রভাষা বাংলার দাবিতে, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কারাগারে অনশন শুরু করেন। কারাগার আর ভালোবাসা এক না? না, এটা ঠিক আছে ভাই, এটা আপনি সঠিক বলেছেন। ভালোবাসা একটা বড় জিনিস, বিশাল ব্যাপার। এটার ছোঁয়া কোনোদিন পাই নাই, তাই একটু কম বুঝি এটা। তাহলে আমরা যে জায়গায় ছিলাম 1952 সালের 14ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একজন লিখছেন পাবেন স্যার। আহারে, আর লাগবেন, আলহামদুলিল্লাহ, আমি খুব হ্যাপি মানুষ, খুবই সুখে আছি। তাহলে এই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কারাগারে অনশন শুরু করেছিলেন কত সালে? 1952 সালের 14ই ফেব্রুয়ারি। এটা যাতে মনে থাকে, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বঙ্গবন্ধু 1954 সালে, বঙ্গবন্ধু 1944 সালে, বঙ্গবন্ধু 1944 সালে, সরি 54 সালে, বঙ্গবন্ধু 1954 সালে যুক্তফ্রন্ট সরকারের, বঙ্গবন্ধু 1954 সালে যুক্তফ্রন্ট সরকারের, যুক্তফ্রন্ট সরকারের কৃষি, শিল্প ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। বঙ্গবন্ধু 1954 সালে যুক্তফ্রন্ট সরকারের কৃষি, সমবায়, কৃষি, শিল্প ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। কৃষি, সমবায় ও কৃষি, শিল্প ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। লিখেছেন প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি 5 ফেব্রুয়ারি 1966 সালে, তিনি 5 ফেব্রুয়ারি 1966 সালে, দাঁড়ান দেখি সৈয়দ ভাই কোনো কিছু আছে কিনা এখানে দেখানোর মতো। আছে না? আছে? দেন। বঙ্গবন্ধুর কাছে 6 দফা ছিল একটা সাঁকো, যাতে চেপে স্বাধিকার থেকে স্বাধীনতায় এটা উন্নীত শুনবো হওয়া আমরা। যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রোডম্যাপ মূলত রচিত হয়েছিল বঙ্গবন্ধুর 6 দফা থেকেই। এটি ছিল রাজনীতিতে বঙ্গবন্ধুর দূরদর্শী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। 1966 সালের 7 জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। পাকিস্তানি শাসন, শোষণ, বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে 1966 সালের 5 ফেব্রুয়ারি আইয়ুব সরকারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ লাহোরে এক জাতীয় সম্মেলন আহ্বান করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিন অনুষ্ঠিত সম্মেলনে 6 দফা উত্থাপন করেন। বঙ্গবন্ধুর দাবি,
আইয়ুব সরকার প্রত্যাখ্যান করে। বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা দাবির মুখে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান বিচলিত হয়ে পড়েন। দেশে ফিরে ৬ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সারা দেশে ৩৫ দিনে মোট ৩২টি জনসভায় বক্তৃতা করেন। ৬ দফা দাবির সপক্ষে জনমত প্রবল হয়ে ওঠায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপর নেমে আসে অমানবিক নির্যাতন, গ্রেফতার হন বঙ্গবন্ধু। ৬ দফা প্রচারকালে ৩ মাসে ৮ বার গ্রেফতার হন তিনি। ১৯৬৬ সালের ৮ মে থেকে একটানা ৩৩ মাস কারাবন্দী ছিলেন জাতির পিতা। বঙ্গবন্ধুর ১৪ বছরের কারাজীবনে এটাই ছিল দীর্ঘ কারাবাস। বঙ্গবন্ধুকে কারাগারে নিক্ষেপ করে তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েও ৬ দফার আন্দোলনকে যখন রোধ করা যাচ্ছিল না, তখন বঙ্গবন্ধুকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে চিরতরে তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য আগরতলা মামলা দায়ের করা হয়। বঙ্গবন্ধুকে গ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগ ১৯৬৬ সালের ৭ জুন সারা দেশে সাধারণ ধর্মঘট আহ্বান করে। এ ধর্মঘটে ঢাকা, টঙ্গী ও নারায়ণগঞ্জে পুলিশ এবং ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ ১১ জন শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬৯-এর গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি সব রাজবন্দীদের মুক্তির পর মুক্তিলাভ করেন শেখ মুজিব। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ৬ দফা দাবির পক্ষে বাঙালি জাতির সর্বাত্মক রায় ঘোষিত হয় ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে। অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর দলকে জনগণ বিজয়ী করলেও স্বৈরাচারী পাকিস্তানি শাসকরা সরকার গঠন করতে না দিলে আবারও বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার পক্ষে আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু আর যেতে চাচ্ছি না। একজন বলেছিলেন যুক্তফ্রন্ট কবে গঠিত হয়? এটা হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমানের প্রশ্ন। ওনার মাধ্যমে জাতি জানতে চায়। প্রাণপ্রিয় শিক্ষার্থী, লিখবেন না, শুধু শুনবেন। ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়। ১০ মার্চ ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা, মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। এবং এই নির্বাচনে জিতার পর ৩ এপ্রিল ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয়। এই সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, আর বঙ্গবন্ধু ছিলেন কৃষি, শিল্প ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী। আর পিছনে যেতে পারবো না মিজান ভাই। হ্যাঁ, আমরা যে জায়গায় ছিলাম, লাস্ট লাইন সানজিদা, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, মানে লিখেছেন কিনা একটু মিলিয়ে নেন। ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। ৫ ফেব্রুয়ারি লাহোর না, ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেন। কালকে তো বাংলাদেশ অ্যাফেয়ার্স টোটাল শেষ করে দিছি, মাথার মধ্যে শুধু ওইগুলি ঘুরতেছে, বুঝতে পারছেন? এখনো যে পাবনা যাই না, এটাই ভালো। কারণ কি পরিমাণ সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আপনি দাঁড়িয়ে কথা বললে, মানে কালকে মাথার বাম পাশে কি পরিমাণ পেইন হয়েছে, কিন্তু কিছু করার নাই, দায়িত্ব তো আমাকে এটা করতে হবে। ও মিজান ভাই, এখন কি আপনি আমাকে নিয়ে যেতে চান আপনার পাবনাতে? বুঝলাম না, আপনার বাড়িও পাবনা বলতেছেন, কি চলে যাব? হ্যাঁ, আমি গিয়েছি ভাই। আমি গিয়েছি পাবনা, হেমাদপুর ঘুরে আসলাম। দেখলাম পাগল লাগাতে যারা আছে তারা ভিতর থেকে গান শোনায়, ও পিয়া ও পিয়া তুমি কোথায়। বুঝতে পারছেন? ভিতর থেকে গান শুনিয়ে বলে টাকা দেন। সব ব্যর্থ গানের কারখানা হচ্ছে কারাগার।
ওই মানসিক হাসপাতাল। আসলে বেশিরভাগই এরকম, সত্য কথা ভাই। বেশিরভাগই কি লিখছেন, চেকা খাওয়া। ওইটা আবার কি? বুঝতে পারছি, পরাজিত হওয়া। বুঝি মুন্না স্যার যে বুঝে না তা না, কিছুটা বুঝে। এরশাদ তো গিয়েছিল কি অবস্থা দেখার জন্য। কারাগারে যখন এরশাদ গিয়েছে, হুসাইন মোহাম্মদ এরশাদ পাগলদের সাথে সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রপতি হওয়ার পর, তো উনি গিয়ে বলতেছে আমি হুসাইন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। উনারা বলতেছে অসুবিধা নেই, ভিতর থেকে পাগলরা বলতেছে সমস্যা নেই, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। তাহলে আমরা যে জায়গায় ছিলাম, আমি এটা আবার প্রথম থেকে রিপিট করতে চাই। 5 ফেব্রুয়ারি 1966 সালে পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করেন। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বইয়ে রয়েছে 5 ও 6 ফেব্রুয়ারি। আপনার বইয়ের মধ্যে বুঝতে একটু প্রবলেম হতে পারে। 5 এবং 6 ফেব্রুয়ারি ছিল সম্মেলন, এই 2 দিন সম্মেলন ডাকা হয়েছিল, আর 5 তারিখে তিনি বক্তব্য রেখেছিলেন, ওনার দাবিগুলো উত্থাপন করেছিলেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন 23 মার্চ। 23 মার্চ 1966 সালে, 23 মার্চ নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 23 মার্চ 1966 সালে, 23 মার্চ 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি উত্থাপন করেন। 23 মার্চ 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি উত্থাপন করেন। 23 মার্চ 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি উত্থাপন করেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 6 দফা দিবস হলো 7 জুন। 6 দফা দিবস হলো 7 জুন। 6 দফা দিবস হলো 7 জুন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে, বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি দেয়া হয়। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি দেয়া হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি দেয়া হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। 22 ফেব্রুয়ারি 1969 সালে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 23 ফেব্রুয়ারি 1969 সালে। 23 ফেব্রুয়ারি 1969 সালে। 23 ফেব্রুয়ারি 1969 সালে ঢাকার রেসকোর্স ময়দানে, ঢাকার রেসকোর্স ময়দানে, ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন। ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন। বঙ্গবন্ধু উপাধি দেন তুফায়েল আহমেদ। উপাধি দেন তুফায়েল আহমেদ। এটা অনেক চাকরির পরীক্ষায় প্রিয় শিক্ষার্থীরা এসেছে যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি কত সালে দেয়া হয়েছে। এটা আমরা জানি যে 23 ফেব্রুয়ারি, মানে কারাগার থেকে বের হওয়ার একদিন পরে। কোন জায়গায় দেয়া হয়েছে? ঢাকার রেসকোর্স ময়দানে। কে দিয়েছেন? বঙ্গবন্ধু দিয়েছেন। আশা করি আপনাদের এই বিষয়টা মনে আছে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন 3রা মার্চ 1971 সালে। 3রা মার্চ 1971 সালে। 3রা মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
তেসরা মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন আসম আব্দুর রব। জাতির জনক উপাধি দেন আসম আব্দুর রব। আমি প্রথম থেকে বলি, তেসরা মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন আসম আব্দুর রব। জাতির পিতা, এটা হচ্ছে জাতির জনকের, এটা পরিবর্তন করে কিন্তু পিতা করা হয়েছে, বুঝতে কি পেরেছেন? সংশোধন করে করা হয়েছে জাতির পিতা। অনেকেই জাতির পিতা বলে, আবার অনেকেই জাতির জনক বলে। তাহলে যে জায়গায় ছিলাম, তেসরা মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন আসম আব্দুর রব। দেখি 7 মার্চে কি অবস্থা। ভিডিও নাই 7 মার্চে। ঐতিহাসিক 7ই মার্চ, ঐতিহাসিক 7ই মার্চ লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 7ই মার্চ 1971 সালে। 7ই মার্চ 1971 সালে, 7ই মার্চ 1971 সালে ঢাকার রেসকোর্স ময়দানে, ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন 1967 সাল থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন 1967 সাল থেকে। নিচে স্টার চিহ্ন 3টা দিয়ে লিখবেন অসমাপ্ত আত্মজীবনী বইটির, অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেন। অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেন শেখ হাসিনা। অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেন শেখ হাসিনা। ভূমিকা মানে একজন কি চিহ্ন দিয়েছেন প্রিয় শিক্ষার্থী? 1967 সালে অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেছেন বঙ্গবন্ধু, এটা বলেছি। তারপরে অসমাপ্ত কত সাল? 1967 সাল বলেছি। 67 ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সম্পাদনা করেন। অসমাপ্ত আত্মজীবনী বইটি সম্পাদনা করেন শামসুজ্জামান খান। অসমাপ্ত আত্মজীবনী বইটি সম্পাদনা করেন শামসুজ্জামান খান। এখন আপনারা আমাকে লিখে পাঠাবেন অসমাপ্ত আত্মজীবনী কয়টি ভাষায় রচিত হয়েছে? অসমাপ্ত আত্মজীবনী কয়টি ভাষায় রচিত হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, আপনাদেরকে ধন্যবাদ। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন অসমাপ্ত আত্মজীবনী বইটি 17টি ভাষায় রচিত হয়েছে। অসমাপ্ত আত্মজীবনী বইটি 17টি ভাষায় রচিত হয়েছে। অসমাপ্ত আত্মজীবনী বইটি 17টি ভাষায়। ও সম্পাদকের নাম বলবো আবার, শামসুজ্জামান খান। সম্পাদকের নাম হচ্ছে শামসুজ্জামান খান।
শামসুজ্জামান খান। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী বইটির ইংরেজি অনুবাদ করেছেন। অসমাপ্ত আত্মজীবনী বইটির অসমাপ্ত আত্মজীবনী বইটির অসমাপ্ত আত্মজীবনী বইটির ইংরেজি অনুবাদ করেছেন প্রফেসর ফখরুল আলম। প্রফেসর ফখরুল আলম। অসমাপ্ত আত্মজীবনী বইটির ইংরেজি অনুবাদ করেছেন প্রফেসর ফখরুল আলম। এবং দেখি তো আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, অসমাপ্ত আত্মজীবনী বইটি তিনি কাকে উৎসর্গ করেছেন? বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বইটি কাকে উৎসর্গ করেছেন? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি কাকে উৎসর্গ করেছেন? মিশেল রহমান এবং ফেরদৌস হুসাইন। আপনাদের উত্তর সঠিক, কাউকেই না। বিসিএস এর পরীক্ষা আপনাকে এইভাবে প্রশ্ন দিবে, আপনি তো বলবেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনে উৎসর্গ করেছেন। তো এর জন্য আপনার এইগুলো কিন্তু বুঝতে হবে, কারণ আমরা বুঝি না বিদায় ঝামেলা হয়ে যায় আমাদের জন্য। বুঝতে পেরেছেন? নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্তেফাক পত্রিকায় কাজ করতেন। মানে প্রথম তিনি কাজ করতেন নাকি ইত্তেফাক পত্রিকায় কিছুদিন লেখালেখি করেছিলেন। উনি অসমাপ্ত আত্মজীবনীতে তিনি একটি কথা লিখেছিলেন, এই যে আমরা বলেছিলাম না যে তিনি হুসেন শহীদ সোহরাওয়ার্দীর ব্যক্তিগত সহকারী হয়েছিলেন 1946 সালে, বলেছিলাম না? কিন্তু যিনি লিখেছেন যে এতটা তার ঘনিষ্ঠ ছিলেন, তিনি 12 বছর ওই জায়গায় ছিলেন। মানে উনার শরণাপন্ন ছিলেন প্রায় 12 বছর। হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তিনি 12 বছর কাটিয়েছেন। ওনার রাজনৈতিক গুরু বলা হয় হুসেন শহীদ সোহরাওয়ার্দীকে, রাজনৈতিক গুরু বলা হয়। বুঝতে কি পেরেছেন প্রিয় শিক্ষার্থী? রাজনৈতিক গুরু বলা হয় উনাকে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1975 সালের 15ই আগস্ট। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। মানে ওই দুইজন পরে আর কি, শেখ হাসিনা এবং শেখ রেহানা পরে তারা ছিলেন দুইজনকে। প্রিয় শিক্ষার্থী, যে বিষয়টা খুবই লক্ষণীয়, আমি শুনলাম সেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার শুনেছিলাম মাছরাঙ্গা টেলিভিশনে। জানি না আপনারা শুনেছেন কিনা। যখন ওনাদেরকে হত্যা করা হয় তখন হচ্ছে আপনার শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানিতে ছিলেন। হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন ওই জায়গার আপনার রাষ্ট্রদূত, ওনার বাসায় ছিলেন। তো যেদিন ওনারা মারা যান সকালে খবরটি প্রকাশ হয়। খবরটি প্রকাশ পাওয়ার পর শেখ হাসিনা প্রথমে জানতে পারেন। উনি বলতেছেন যে আমি শুধু টিভিতে দেখতেছি, বাবা মা ভাই বোন কাউকে সবাইকেই দেখতেছি, কিন্তু ওই জার্মানি ভাষা আমরা বুঝতেছি না যে আসলে কি হয়েছে। পরবর্তীতে শেখ হাসিনাকে একটি একা করে নিয়ে হুমায়ুন রশিদ চৌধুরী বললেন যে মা, তোমার মা বাবা সহ সবাই মারা গিয়েছে। তিনি বললেন এই কথা শোনার পর আমি যে কি বলবো বা ওনাকে যে কি প্রশ্ন করব
এই ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তো আমার ছোট বোন শেখ রেহানা, সে এসে বলতেছে বাবার ছবি দেখাচ্ছে, এখানে কি হয়েছে। তো উনি যে উনাকেও কি বলবেন উনি বুঝতে পারতেছেন না যে ওই রেহানাকে আমি কি বলবো। কিছুক্ষণ পর রেহানাও বুঝতে পারলেন যে বাবা মা আর পৃথিবীতে নেই। তো রেহানা আবার চিন্তা করতেছে যে আপুকে কি আমি বলবো, মানে উনি বলতেছে উনাকে কি বলবে, উনি বলতেছে উনাকে কি বলবে কিনা, এই অবস্থান। তো খুব ভালো লেগেছে, তিনি বলেছেন আমাদের এই দুঃসময়ে আমাদেরকে আশ্রয় যে দিয়েছিল, আমাকে যে আশ্রয় দিয়েছিল সে ছিল প্রিয় শিক্ষার্থী, মনে রাখবেন, যাকে আশ্রয় দিয়েছিলেন তিনি হচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী। শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তিনি এই দুঃসময়ে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। আর আমি ভাগ্যবান, হুমায়ুন রশিদ চৌধুরীর বাড়িও কিন্তু সিলেটে। আপনারা সিলেটে যখন যান, হুমায়ুন চত্বরে যখন নামেন, তখন ওই চত্বরটার নাম হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর। যে কেউ সিলেটে গেলে আপনাকে প্রবেশদ্বার বলা হয় চত্বর, সিলেটের প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বর। আপনি যদি ঢাকা থেকে সিলেটে প্রবেশ করতে চান, অবশ্যই আপনাকে হুমায়ুন রশিদ চত্বরে আগে যেতে হবে। প্রিয় শিক্ষার্থী, সময়ের একটা ব্যাপার, অনেক পড়াইলাম। লিখবেন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা লিখে আন্ডারলাইন করবেন। অনেকগুলো প্রশ্ন আপনার জানতে থাকতে হচ্ছে পরে, আপনি জেনে নেবেন যে কোনো বইয়ের মধ্যে দেয়া আছে। লিখবেন জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লিখেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1947 সালের 28 সেপ্টেম্বর, 1947 সালের 28 সেপ্টেম্বর, 1947 সালের 28 সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 1947 সালের 28 সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। টুঙ্গিপাড়া বলতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি আওয়ামী লীগের, তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন 1981 সালে, তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন 1981 সালে, তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন 1981 সালে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি 1975 সালের 15ই আগস্ট, তিনি 1975 সালের 15ই আগস্ট জার্মানিতে ছিলেন, তিনি 1975 সালের 15ই আগস্ট জার্মানিতে ছিলেন, তিনি 1975 সালের 15ই আগস্ট জার্মানিতে ছিলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই তিনি কত সালে দেশে এসেছিলেন, তিনি কত সালে দেশে এসেছিলেন। দেখি কারা বলতে পারেন তিনি কত সালে দেশে এসেছিলেন। তিনি কত সালে দেশে এসেছিলেন। আমাকে দীপন দত্ত, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি তারিখ সহ দিয়ে দিয়েছেন, 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি বাংলাদেশে আসেন 1981 সালের 17ই মে, তিনি বাংলাদেশে আসেন 1981 সালের 17ই মে, তিনি বাংলাদেশে আসেন 1981 সালের 17ই মে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন তিনি প্রথম সংসদ সদস্য হন। একটু কমেন্টসে জানান তো শেখ হাসিনা কত সালে প্রথম
সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন? দেশে তো আসলেন 81 সালে। সংসদ সদস্য হয়েছিলেন প্রথম কত সালে? নাই, কেউ নাই, না। তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখেন। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 1988 সালে। এরশাদের আমলে একটা নির্বাচন হয়েছিল। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 1988 সালে। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি প্রথম বিরোধী দলীয় নেত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম বিরোধী দলীয় কোন আসনে স্যার? গোপালগঞ্জে, টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর আসন। তিনি তিনি প্রথম বিরোধী দলীয় নেত্রী নির্বাচিত হয়েছিলেন 1991 সালে। তিনি প্রথম বিরোধী দলীয় নেত্রী, মানে সংসদের, কিন্তু তিনি প্রথম বিরোধী দলীয় নেত্রী নির্বাচিত হয়েছিলেন 1991 সালে। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত। প্রথম বলতে বাংলাদেশের প্রথম না, বাংলাদেশের হিসাবে তিনি যে প্রথম হয়েছিলেন আর কি, সেটা 1996 সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এভাবে লিখেন, তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন 1996 সালে। তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন 1996 সালে। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি এ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি এ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। একটু কমেন্টস করে জানাতে হবে কতবার। গণে বলেন, গণনা করেন কতবার। দেখেন প্রিয় শিক্ষার্থী, তিনি 1996 সাল থেকে 2001 সাল একবার পাইছেন। তো 96 থেকে 2001 এটা পেলেন একবার। তারপরে 2008 থেকে 2013 দুইবার, 2014 থেকে 2018 তিনবার, এবং 2019 থেকে বর্তমান। তার মানে বোঝা যাচ্ছে তিনি 4 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত। 5 বার কেমনে হন? 4 বার হন। তো 4 বার হবে। 1996 সাল থেকে একবার, 2008 থেকে 13 দুইবার, তারপর 14 থেকে 18 তিনবার, আর 18 থেকে তো 19 বর্তমান রানিং। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য, তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছেন। তিনি রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার জন্য মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছেন 2017 সালে। 2017 সালে মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছেন 2017 সালে। লিখেছেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি সমুদ্র বিজয়ের জন্য, তিনি সমুদ্র বিজয়ের জন্য সাউথ সাউথ উপাধি। ও স্যার আবার প্লিজ, ওকে, যেটাতে ছিলাম আমরা
তিনি রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার জন্য মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছেন 2017 সালে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছেন 2017 সালে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন 2018 সালে, লিখবেন 14 লিখতে হবে না, লিখবেন 2018 সালে টাইম ম্যাগাজিনে, 2018 সালে টাইম ম্যাগাজিনে, 2018 সালে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায়, প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় 2018 সালে টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান শেখ হাসিনা। যদি বলেন কততম? 27তম। বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান শেখ হাসিনা। আশা করি প্রিয় শিক্ষার্থী নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। শুনেন, উনার ওই যে পদবীগুলোর কোনো অভাব নাই। নারী ক্ষমতায়নে উনার স্থান কিন্তু 7ম। বিশ্বে যারা নারী রয়েছেন তাদের ক্ষমতায়নে 155 জন নারীর মধ্যে শেখ হাসিনা রয়েছেন 7ম। সমুদ্র বিজয় 27তমটা কি? ওই যে 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার স্থান। সমুদ্র বিজয়ের জন্য তিনি সাউথ সাউথ উপাধি পেয়েছিলেন 2014 সালে। সমুদ্র বিজয়ের জন্য তিনি সাউথ সাউথ উপাধি পান 2014 সালে। সমুদ্র বিজয়ের জন্য তিনি সাউথ সাউথ উপাধি পান 2014 সালে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, ওনার যে যতগুলো পদবি আছে, কি কি পদবি কবে কত সালে পেয়েছে তার একটা তালিকা আপনি যদি আপনার সময় থাকে তাহলে এই যে মুন্না বিএ কেয়ারে চাইলে আপনি অ্যাড হতে পারেন। এখানে সবকিছু পাবেন, সাম্প্রতিকের কথা আর কি। তো আমরা 12টা থেকে আমার আরেকটি ক্লাস শুরু হবে, হয়তো অনেকে এখান থেকেই জয়েন করবেন ক্লাসে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো আপনাদেরকে এখানে বিদায় দিতে হচ্ছে আমার। কি বলেছেন 27তমটা কি? হ্যাঁ পেয়েছেন তো নিশ্চয়ই। কত সালে স্যার? কোন কোন বিষয়টা কত সালে? সাউথ সাউথ 2014 সালে। পদবী 14 সালে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনাকে আমি বঙ্গবন্ধু সম্পর্কে যে ইনফরমেশন গুলো দিয়েছি এগুলো অত্যন্ত এক্সক্লুসিভ ইনফরমেশন। বাংলাদেশে যে কোনো চাকরির পরীক্ষা গেলে দেখবেন এর ভিতর থেকে আপনি 2-1টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। তাহলে আজকের মতো আমাকে বিদায় দিবেন। আর 12টার দিকে যারা ক্লাসে থাকবেন তাদের সাথে তো আবার দেখা হবে। মুন্না বিএ কে আর চাইলে আপনি সম্পৃক্ত হতে পারেন, ছাত্রছাত্রীদের একটি গ্রুপ। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পড়াশোনা করবেন। আপনার জন্য না, আপনার পরিবারের জন্য, পরিবারের স্বপ্ন পূরণের জন্য। হ্যাঁ, শেখ হাসিনা কমপ্লিট। শেখ হাসিনা সম্পর্কে ওনার যে কয়েকটি পদবি দিলাম এটা পড়লে হবে। এটা কি এফবি গ্রুপ? হ্যাঁ লিয়া আপনি বলেছেন এটা ঠিকই। এফবি গ্রুপ 5400 মেম্বার আছে সারা বাংলাদেশে। আপনি সম্পৃক্ত সাম্প্রতিক তথ্য পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। মিজান ভাই আমাকে থ্যাংক ইউ দিয়েছেন, যদিও আমরা থ্যাঙ্কসলেস জব করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওনার এডুকেশন সম্পর্কে আপনি যে কোনো জায়গায় ইনফরমেশন রয়েছে, যে কোনো বইয়ে যেটা পাওয়া যায় বইয়ে, এই ইনফরমেশন আমরা বেশি দিতে চাই না, কারণ সব জায়গায় আপনি এটা পাবেন। আল্লাহ হাফিজ। বিকাল 5টায় কি আপনার ক্লাস? বিকাল 5টায় আমাদের ভূগোলের কার্নিভাল শুরু হবে। যারা যারা ভূগোল নিয়ে দুর্বলতা রয়েছে বিকাল 5টা থেকে মিনিমাম রাত 10টা পর্যন্ত, 10:30 11টা পর্যন্ত চলবে। ওকে।